স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সংবিধানের ১৬শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর পাওয়া যাচ্ছে নানা প্রতিক্রিয়া। সংসদ নির্বাচন সামনে রেখে উদ্যোগ নিচ্ছে রাজনৈতিক দলগুলো। এসব নিয়ে আজকের আলোচনা রাজনীতি এখন। কথা বলতে স্টুডিওতে আছেন বাসদ নেতা রাজিরুজ্জামান রতন, আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জাপা চেয়ারম্যান উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার আছেন আমাদের সঙ্গে। আমরা বাবু ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো যে আদালত যে রায় দিয়েছে ষোড়শ সংশোধনী নিয়ে, তাতে সংসদ সদস্যদেরকে যেভাবে সংসদ সদস্যদের প্রসঙ্গে কথা বলা হয়েছে, আমিত্বের রাজনীতির কথা যেভাবে বলা হয়েছে, সেগুলির ক্ষেত্রে আপনারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর কথা ছিল হচ্ছে পরে পূর্ণাঙ্গ রায়ের পর। ওবায়দুল কাদের এখন বলছেন ঠান্ডা মাথায় প্রতিক্রিয়া দিবেন। আপনি কি মনে করছেন এই রায়? আপনার সর্বোচ্চ আদালত একটু শুধু আমাকে যদি সময় দিতেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মনে করছেন এটা সভ্য দেশ হলে আপনারা আসলে পদত্যাগ করতেন। সভ্যতার সংজ্ঞাটা ফখরুল ইসলাম সাহেব বুঝে বলেছেন কিনা আমার জানা নেই। ওনাকে আসলে আরেকটু সভ্যতা সম্পর্কে জানতে হবে। ওকে, সভ্যতা হলো মানে পদত্যাগ করা। এই যদি হয় তাহলে তো দেশ পরিচালনা করার লোক পাবেন না। আর কথায় কথায় যদি আপনি পদত্যাগ করতে চান তাহলে তো সঞ্চালক খুঁজে পাওয়া যাবে না। কারণ আপনার বিরুদ্ধে যদি আজকে সঞ্চালককে খুঁজেও না, মানে ইটস লাইক না মনে করেন আমি বললাম যে আপনি এই ভালো সঞ্চালক, আপনি খুশি হলেন, আপনি ভালো না সেই জন্য আপনি পদত্যাগ করলেন, তাহলে তো চলবে না। এখন প্রধান বিচারপতি আছেন, ওনাকে আমরা সাংবিধানিকভাবে যে সম্মানের জায়গায় সেই সম্মানের জায়গায় রেখেই আমি বলবো যে এই রায়ের সাথে বা এই প্রসঙ্গে একজন সংসদ সদস্য পদত্যাগ করবে বা সরকার পদত্যাগ করবে এটা কোনো রকম কারণ থাকতে পারে না। এটা এই রকম যে আমিও যদি মনে করি এটা একটা দিক নির্দেশনা, তাহলে আমরা সেই দিক নির্দেশনাকে ফলো করব। আর যদি মনে করি যে এখানে সিদ্ধান্তে ভুল আছে তাহলে নিশ্চয়ই আইনগত দিক বিবেচনা করে আমাদেরকে কথা বলতে হবে। আমরা আসলে পর্যবেক্ষণ নিয়ে কথা বলছিলাম। বাবা, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রধান বিচারপতি এস কে সিনহা বলছেন, আমি তাকে কোট করছি, আজ উদ্ধত এবং অজ্ঞতাকে আমরা প্রশ্রয় দিয়ে চলছি। আমিত্ব হলো কেবল এক ব্যক্তি বা একজনের মানুষ সবকিছু করতে পারেন এমন ভাবনা। এই আমিত্বের আসক্তি এবং আত্মঘাতী উচ্চাবিলাস থেকে আমাদের মুক্ত হতে হবে। উনি এটা নোট দিয়েছেন, কিন্তু বাস্তবতা কি তাই? বাস্তবতা তার থেকে কি আলাদা কিনা আপনি কি মনে করছেন? দায়িত্ব যেটা সেটা তিনি করবেন। আচ্ছা, এটা কিন্তু আমি মনে করি বাস্তবতা, এবং এইটাই রুল, এইটাই নিয়ম, এইটাই হলো রাষ্ট্র পরিচালনায় বলেন, পরিবার পরিচালনায় বলেন, এই যে কোনো ক্ষেত্রে দায়িত্ববোধ থেকে এটা আমি মনে করি নৈতিক দায়িত্ব। ওকে, আপনি নৈতিক দায়িত্ব মনে করছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সাথে একমত যে কোনো সভ্য দেশ হলে তাকে পদত্যাগ করা উচিত ছিল সরকারের রায় এবং পর্যবেক্ষণ পাওয়ার পরে? আমি তাই মনে করি। আমি মনে করি তার বেশ কিছু কারণ আছে। পুরো রায়টি যদি আপনি দেখেন, সেখানে বাংলাদেশের জন্মর পর থেকে এর যে রাজনৈতিক গতিধারা তার পুরোটাকে কিন্তু রায়ে বিভিন্নভাবে অ্যাড্রেস করা হয়েছে। এবং মূলত যে বিষয়গুলো উঠে এসেছে সেখানে অদূরদর্শী রাজনীতিকরণের কথা এসেছে। আপনি যে কথাটা বলছেন আমিত্বের বিষয়, আমাদের লোক, সর্বত্র আমাদের লোকের যে বিস্তার এবং প্রভাব সেটির কথা এসেছে। এবং তারা বারবারই বলেছে মাননীয় আদালত যেটা ভুয়া এবং মেকি এক ধরনের গণতন্ত্র বাংলাদেশে চালু আছে। এবং এখানে বলা হয়েছে যে বাংলাদেশের জন্মলগ্নে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল, যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছিল, সেটা তো পূরণ হয়নি। উল্টো বাংলাদেশের মানুষ ক্ষমতাধর দৈত্যকে দেখেছে এবং দেখেছে যে রাজনীতিকে কিভাবে বাণিজ্যিকরণ করা হয়েছে, কিভাবে ক্ষমতার জন্য জনপ্রতিষ্ঠানগুলো, যেগুলোকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান বলি, সেগুলো অর্থাৎ আমরা যে কথাগুলো বারবার বলে এসেছি, মানবাধিকার লঙ্ঘনের কথা বলেন, ন্যায় বিচারের অভাবের কথা বলেন, দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর কথা বলেন, এবং সর্বস্তরে অনিয়ন্ত্রিত যে দুর্নীতি চলছে সেটার কথা বলেন, এবং একটি অকার্যকর সংসদ যে কথাটি বারবার আমরাও বলে এসেছি, সেই কথাগুলো কিন্তু নিয়ে এসেছে। আপনি হচ্ছেন যে রায়ের বিষয়গুলির সাথে আপনি একমত? আমি রায়ের বিষয়গুলোর সঙ্গে একমত। আপনি এই জায়গার সাথে একটু একমত কিনা এটি কি একটু আপনি বলবেন? আমি জানি আপনি বেনানা রিপাবলিকের কথা তো বলবেন। না, আমি আসলে এটি পড়ে শোনানোর, আপনি একমত কিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একমত কিনা এটি আমি আসলে জানতেই চাই। জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল হোসেন মোহাম্মদের সাথে শাসনামল সম্পর্কে চিফ জাস্টিস বলছেন ক্ষমতা লোভীরা দুবার আমাদের রাষ্ট্রকে বেনানা রিপাবলিকে পরিণত করেছিল, যেখানে ক্ষমতা লোভীরা তাদের অবৈধ ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য জনগণকে পণ্য রূপে দেখেছে, ধোঁকা দিয়েছে। তারা জনগণের নামে ক্ষমতায়ন করেনি, অপব্যবহার করেছে,
তারা নানা রকম ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে, কখনো ভোটের নামে, কখনো জোরপূর্বক নির্বাচনের নামে, কখনো নির্বাচন না করে। এর সবটাই করেছে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে। আর এর মধ্যে দিয়ে সুস্থধারা রাজনীতি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এসব অগণতান্ত্রিক শাসনামলের নোংরা রাজনীতির চর্চা আমাদের সার্বিক জনরাজনীতিকে মারাত্মক ক্ষতি করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি এই বিষয়টিরও সমর্থন করেছেন? আপনি যে অংশটি পড়ে শোনালেন রায়ে, সেখানে কোথাও কিন্তু জেনারেল জিয়াউর রহমানের কথা, দুই সামরিক শাসকের কথা বলা হয়েছে। দুই সামরিক শাসনের কথা বলা হয়েছে। দুই সামরিক শাসক তো জিয়াউর রহমান আর হোসেন মোহাম্মদ এরশাদ। 111 তো ছিল, 2 বছর তো আমরা দেখেছি 111, সেই ব্যাপারটা কেন আমাদের মাথায় আসছে না? এক আর দুই হলো যে সামরিক শাসক যারা, হ্যাঁ সামরিক শাসক ছিল, আর্মি ব্যাক, সেনা সমর্থিত সামরিক শাসন আমল এক কথা। ঠিক আছে কিন্তু সেনা সমর্থিত সরকার তো ছিল। এখন উনি এটা স্পষ্ট করেননি, উনি স্পষ্ট করেননি। আমার কাছে তো একদম স্পষ্ট, আপনার কাছে স্পষ্ট, আপনার একরকম ব্যাখ্যা, আমার কাছে আরেক রকম ব্যাখ্যা। আমার কাছে স্পষ্ট, আপনার কাছে ব্যাখ্যা হচ্ছে, আমি তো দিচ্ছি, আপনি আমাকে ব্যাখ্যা দেওয়ার সুযোগ দিন। আমি শুধু প্রশ্ন আমি সুযোগ দিন, আপনি তো পড়েছেন অনেক দীর্ঘ সময়। আমি আপনাকে শুধু এটুকু বলি, সামরিক শাসক বলুন আর বেসামরিক শাসক বলুন, প্রত্যেকটি শাসকের শপথ পাঠ তো করিয়েছেন এই মাননীয় বিচার বিভাগের প্রধান বিচারপতি। তখন তো কখনোই আমরা তাদের মুখ থেকে শুনিনি যে তাকে আমরা শপথ পাঠ করাবো না, কারণ তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে আসেননি। তো সুতরাং উনি যেহেতু খুব স্পেসিফাই করে বলেননি কোন সামরিক শাসনের কথা উনি বলছেন, এবং আপনিও যে অংশটুকু পড়লেন সেখানেও বিষয়টি খুব স্পষ্ট নয়। আমি শেষ করি, আমার কাছে স্পষ্ট নয়, আমার কাছে স্পষ্ট নয়। আর দ্বিতীয়ত, সামরিক শাসকদের সময় যেই রকম সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখে এসেছি, সো কল গণতান্ত্রিক সরকারের কাছ থেকেও কি আমরা একই রকম রাজনীতি, একই ধারার রাজনীতি আমরা আশা করি? নিশ্চয়ই তাই নয়। এবং 2014 সালের পর, এই নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতিতে তো গণতন্ত্র শব্দটি আসলে আর বলবার কোনো রাস্তা নেই। এবং বিশেষ করে এই জাজমেন্টের পরে যেভাবে ক্ষমতার অপব্যবহারের কথা এসছে, যেভাবে সর্বোচ্চ দাম্ভিকতা প্রদর্শনের কথা এসছে, যেভাবে জনগণের জানমালে যে নিরাপত্তা সরকার দিতে পারছে না তার কথা এসছে, তো এই জায়গাগুলো থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন যে এই সরকারের পদত্যাগ করা উচিত, তার সঙ্গে আমি একমত। ওকে, এই আপনি মনে করছেন যে এই পর্যবেক্ষণে যে দুই সামরিক শাসকের কথা বলা হচ্ছে সেটি জিয়াউর রহমানের কথা বলা হয়নি? আপনি যে অংশটুকু পড়ছেন সেখানে ওনার নাম কোথাও আসে না। নাম নাই। আপনি মনে করছেন যে এই দুই সামরিক শাসকদের একজন জিয়াউর রহমান নন? আমি আমার ব্যাখ্যা দিয়েছি। মানে আপনি মনে করছেন যে সামরিক শাসক জিয়াউর রহমান নন? আমি আমার ব্যাখ্যা দিয়েছি। পাটোয়ারি, আমি সামরিক শাসকদের যে ব্যাখ্যা পড়লাম, এই ক্ষেত্রে কি আপনিও মনে করেন যে এটি হচ্ছে মানে সামরিক শাসন বলতে বাংলাদেশে কি 3টি সামরিক শাসক ছিল কিনা, এবং রায়ের পর্যবেক্ষণ সম্পর্কে যদি আপনি একটু বলেন। বাংলাদেশে মোটামুটি সবসময় সামরিক শাসন আছে, চলতেছে। একটা হচ্ছে ঘোষিত, একটা অঘোষিত। এখন আপনি যদি সেই সময় দেখেন হালিমা খাতুনের জাজমেন্ট, একটা হচ্ছে স্টেট ভার্সেস ব্যারিস্টারদের সাথে তো তর্কে যেতে যাবে না, মানে আপনারা নিশ্চয়ই তর্কে জিতেছেন, কিন্তু আমি আসলে আমার আপনাকে আইনি ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি একদম। স্টেট ভার্সেস দসো, তার আগে মৌলভী তমুজুদ্দিন আহমেদ, এরপরে আমাদের দেশে হালিমা খাতুন, এই 3টা জাজমেন্ট কনসিস্টেন্টলি সামরিক শাসনকে সেই সময় বৈধ বলেছিল। সামরিক শাসনের বাংলাদেশের টেকনিক্যাল অবসান হয় 1986-এ, এরশাদ স্যার যখন ইলেকশনে চলে গেলেন। তার 20 বছর পরে খায়রুল হক সাহেব একটা জাজমেন্ট দিয়ে বললেন যে সামরিক শাসন অবৈধ, স্টেট ভার্সেস দর্শো রং, ব্লা থিংস। 20 বছর পরে, ইটস এ আফটারমাথ রিয়াকশন। 20 বছর পরে, 20 বছর পরে কেন রিয়াকশনটা হলো, এটা একটা কোশ্চেনেবল আছে। এবং হালিমা খাতুনের জাজমেন্ট এটা এই সুপ্রিম কোর্টেরই দেয়া এবং হাইয়েস্ট কোর্টেরই দেয়া। সো এটা অনেক আলোচনা আছে, এটা নিয়ে তো আলোচনা করে লাভ নেই। মূল দুটো জিনিস, ইটস এ গুড জুডিশিয়াল অ্যাক্টিভিজম। আমরা মূল জায়গা থেকে সরে গেছি, এবং সেটা হচ্ছে 16 অ্যামেন্ডমেন্ট, যেটাকে আমি আপনার টকশোতেই বলেছিলাম যে এটা একটা ভুল গভর্নমেন্টের। এখন আমি একটা বই পড়ে জানলাম এই ধরনের অ্যাক্টিভিটিসকে বলা হয় কালেকটিভ স্টুপিডিটি, অর্থাৎ সরকার স্টুপিডিটি করে, সেটা ঠেকানোর কেউ নাই। ইভেন আওয়ামীপন্থী যারা আইনজীবী ছিল তারাও কিন্তু এই বিষয়ে সেই সময় কোশ্চেন রেজ করেন। যারা অ্যামিকাস কিউরি হয়েছে তারা কোর্টে এটার বিরুদ্ধে বলেছে, কিন্তু বাইরে কিন্তু আবার সেই সময় বিরুদ্ধে বলে নাই। সব মিলিয়ে এই কালেকটিভ স্টুপিডিটি ঠেকানোর কেউ ছিল না। এখন এখানে পর্যবেক্ষণ আসছে অনেকগুলা, পর্যবেক্ষণের কোনো বাইন্ডিং ইফেক্ট নাই। পর্যবেক্ষণ আর টকশোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। হ্যাঁ, এখানে জাজ সাহেবরা ফিলোসফিক অনেক কিছু আনতে পারে, হিস্ট্রি থেকে 2500-3000 বছর সবকিছু নিয়ে আসছে, গুড। কিন্তু আমার কথা হচ্ছে এর কতটুকু ওয়েলকাম, কতটুকু আনওয়েলকামড। এখন আপনার এই রায়টা দেওয়ার জন্য কতটুকু প্রয়োজন ছিল, কতটুকু প্রয়োজন ছিল না, এটার একটা ছুলছাড়া বিশ্লেষণের প্রয়োজন আছে। দ্বিতীয় যে জিনিসটি আছে, জুডিশিয়াল অ্যাক্টিভিজম দুই ধরনের, একটা হচ্ছে ওয়েলকাম জুডিশিয়াল অ্যাক্টিভিজম, আনওয়েলকামড। এখন আপনি ইলেকশনে, লাস্ট ইলেকশনে একটা গভর্নমেন্ট অংশগ্রহণ করে নাই, আরো অনেক জিনিস নিয়ে আসছেন, সব জিনিস কি আসলে জুডিশিয়ালি সলিউশন করা যায়? এগুলো অনেকগুলো তো পলিটিক্যাল কোশ্চেন। আর যেটা আপনি অবজারভেশন দিচ্ছেন, অবজারভেশন দিয়ে
আসলে কি বলা আমার কাছে মনে হয় যে আমার প্রশ্নটা ছিল যে এরকম যে এই রায়ের উপর ভিত্তি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে সরকারের পদত্যাগ করা উচিত। আমরা কি রায়টাকে আসলে খণ্ডিতভাবে পড়ছি কিনা? অবশ্যই সরকার অনেক সমালোচনা করা হয়েছে, কিন্তু রাজনৈতিকদের যেভাবে সমালোচনা করা হয়েছে সেইটা নিয়ে আসলে রাজনীতিবিদরা কিভাবে দেখছেন এটাকে? ওনারা সবকিছুর জন্য রাজনীতিবিদকে দায়ী করছেন, এবং আপনি যে বললেন যে সেটি তো খুবই সত্য কথা যে তাদেরকে শপথ পড়িয়েছেন কারা? এক্স্যাক্টলি, শপথ পড়িয়েছেন সেইটা তো এখানে অনুপস্থিত। এটা অনুপস্থিত এখানে। এই রায়ের পর্যবেক্ষণে এটা অনুপস্থিত। ওয়ান ফেয়ার কমেন্ট অ্যাবাউট দ্য জাজমেন্ট, আই হোপ এটা কন্টেম্প্ট হবে না। এখানে জুডিশিয়ারির নিজের রোলটা আরো চুলচেরা বিশ্লেষণ করার প্রয়োজন ছিল, কারণ আপনি যখন একটা দেশ পতনে, আমার সিনিয়র বলতেন, ওপেন কোর্টেই বলতেন যে 3টা লোক লাগে একটা দেশের ডিসরাপশন হতে, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, প্রধান বিচারপতি। সো এটা 3টার কোলাবোরেশন ছাড়া আপনি উপরে উঠতে পারবেন না, নিচেও নামতে পারবেন না। আমাদের যদি অধপতন হয়ে থাকে এর কিছু দায় জুডিশিয়ারিও আছে, হয়তো বা কম বেশি আছে। হ্যাঁ, পলিটিক্স যারা করছে তারা অনেক মেধাবী লোকজন পলিটিক্স করছে না, রাজপথের লোকজন করছে, তারা জনগণ নিয়ে চলছে, তারা হয়তো অনেকে কারাপ্ট হতে বাধ্য হচ্ছে, সো মেনি থিংস আছে। আমি কিন্তু সরকারকে সমালোচনা করি, আমি সব দলেরই বলছি। আমি বলছি রাজনীতিবিদদের এই রায়ে যেভাবে সমালোচনা করা হয়েছে, সংসদে যারা যাচ্ছেন সেই সমালোচনাকে কি আপনি সাপোর্ট করেন? আমি শুধু একটা কথা বলি, যেভাবে রাজনীতিবিদদের করার সুযোগ এখানে হয়েছে, সেই একইভাবে কি আমরা বিচার বিভাগ বা বিচারপতিদের সমালোচনা করার সুযোগ আছে? সংসদে আবার আমরা দেখেছি যে খুবই ন্যাক্কারজনক ভাষায় এবং খুবই অকারণে, মানে শুধু বিচার বিভাগের না, মানে যারা আমাদের দেশের মুরব্বী আছেন তাদেরকেও শুধু মানে বাই কনভেনশন ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট আদালতের রায় নিয়ে পার্লামেন্টে কথা বলে না, এটা সংসদের মানা উচিত ছিল। সেটা সংসদ মানে না, সংসদে কথা বলতে হলে রুলস অনুযায়ী কথা বলতে হয়। শুধু অযাচিত হয়ে কিন্তু কাউকে কথা বলা যায় না। আমার তো মনে হয় যে এটি সংসদ সদস্যদের মনে রাখা দরকার। আমরা তো সংসদ সদস্যদের এটি মনে রাখতে দেখি নাই বাবু ভাই। রতন ভাই, আপনার কাছে কি মনে হয় যে আপনি নিশ্চয়ই রায়টি দেখেছেন, সেই রায়টি সম্পর্কে আপনার পর্যবেক্ষণ একটু আমরা শুনবো। আসলে রায়ের তো দুটা দিক আছে, একটা হলো তার সিদ্ধান্ত আর একটা ছিল পর্যবেক্ষণ। এখন আমরা পর্যবেক্ষণে যে জিনিসগুলো দেখেছি সেটা কিন্তু অনেকদিন ধরে আমরা বলছি, আমরা রাস্তায় বলছি, কখনো টক শোতে বলছি, কিংবা আমরা প্রত্যেকে নিজেরাও বলছি। সেই কথাটা প্রধান বিচারপতির মুখ দিয়ে যখন এসছে তখন আমাদের গোটা জাতিকে মনে হয় নতুন করে একটা ধাক্কা দিয়েছে। তিনি যে কথাটা বলেছেন, যেমন একটা কথা বলেছেন যে এমন একটা পঙ্গু সমাজে আমরা আছি যেখানে ভালো মানুষ আর ভালো হওয়ার স্বপ্ন দেখে না। এটা কিন্তু খুবই বেদনাহত মানুষের একটা বলবো স্বীকৃতি। তার সঙ্গে তিনি বললেন কিন্তু খারাপ লোকেরা আরো লুটপাটের জন্য বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিদিনের পত্রিকা দেখলে আমরা সেটা একদম দৃষ্টান্ত দেখতে পাই। তিনি বলেছেন যে ক্ষমতার অপব্যবহার এবং দাম্ভিকতা দেখানোর ক্ষেত্রে বাধা দেওয়ার মতো কোনো নজরদারি বা তদারককারী প্রতিষ্ঠান নাই। যেমন শামীম ভাই যেটা বলেছেন যে একটা কালেকটিভ স্টুপিডিটি আছে, ঠিক তার পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখতে পাই যে কালেকটিভ ফিয়ার অ্যান্ড সিলেক্টিভ অ্যাটাকার, মানে যারা আক্রমণ করছে তারা খুব সুনির্দিষ্ট, কিন্তু গোটা সমাজ যেন ভয়ের মধ্যে আছে। যখন বগুড়ার তুফান এতদিন ধরে যখন তুফান মেল চালিয়েছে সবাই চুপচাপ, ধরা পড়ার পর এখন তো সবাই বলছে, তার মানে এতদিন তাদের একটা চাপা পড়া ক্ষোভ ছিল, সেটা ভয়ের আচ্ছাদনে আচ্ছাদিত ছিল। গোটা দেশটাকে যদি আমরা দেখি তাহলে প্রধান বিচারপতির পর্যবেক্ষণের মধ্যে থেকে কিন্তু এই বিষয়টা উঠে এসেছে। এবং সেখানে যে জিনিসটা আমি বলতে চাই, তিনি কিন্তু 2টা সামরিক শাসনের কথা উল্লেখ করেছেন, আবার তত্ত্বাবধায়ক সরকারের সময়টাও কিন্তু উল্লেখ করেছেন, সেটা কিন্তু আলাদা করে উল্লেখ করেছেন। এবং সেখানে যেটা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার, আমি খুবই বিস্মিত হলাম যে ব্যারিস্টার ফারহানা ওটাকে আসলে কোন মানে 2007 এবং 8 কে সামরিক শাসন বলতে চাইলেন। আমি কিছু স্পেসিফিক্যালি বলেননি। আমি যদি বলি একটু যে 1/11 সম্পর্কে তিনি বলেছেন যে 2 বছরের জরুরি অবস্থার নামে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমরা প্রত্যক্ষ করেছি। তার মানে তিনি এটা আরেকটা প্যারা হিসেবে উল্লেখ করেছেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক করেছেন। কিন্তু আরেকটা জিনিসও খেয়াল করার মতো, তিনি কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দল আর ক্ষমতাসীনদের কথাই বলেননি, তিনি কিন্তু বলেছেন যে আমরা মানে গোটা, তিনি বিচার বিভাগকেও কিন্তু এখান থেকে আড়াল করেননি। কারণ যে বিচারপতিরা অসাংবিধানিক শাসককে শপথ পড়িয়েছেন তারাও কি তার সমালোচনার বাইরে? তারাও কিন্তু তার সমালোচনার বাইরে নয়। ফলে এটা হচ্ছে আমরা, তিনি যে আমি থেকে আমরাই উন্নীত হওয়ার কথা বলেছিলেন, সেটা যদি দেখি সেখানে তিনি একদম পরিষ্কার করে বলেছেন গত 46 বছর আমরা এখানে কিন্তু গণতান্ত্রিক, তিনি এটাও বলেছেন একটাও গণতান্ত্রিক প্রতিষ্ঠান আমরা এখানে গড়ে তুলি নাই, গড়ে তো তুলি নাই। যেটুকু গণতান্ত্রিক অ্যাসপিরেশন ছিল সেটাকে আমরা ধ্বংস করেছি, আর যেটুকু গণতান্ত্রিক নর্ম এবং প্র্যাকটিস ছিল সেটাকে আমরা ক্রাশ করে দেওয়ার একটা মানে পথের দিকে চলে গিয়েছি। ফলে প্রধান বিচারপতির যদি পর্যবেক্ষণটা আমরা দেখি, রায় তো পড়ে, জাজমেন্ট বলা হয় কেন? জাজমেন্ট মানে হচ্ছে একটা বিচার করো। আমরা সবসময় ভার্ডিক্টের উপরে জোর দিই, জাজমেন্ট মানে যাচাই বাছাই করা। তিনি যে সামগ্রিকভাবে যাচাই বাছাই করলেন 799 পৃষ্ঠার মধ্যে, এই যে যাচাই বাছাইটা যদি আমরা একটু বিবেচনায় নেই তাহলে আমাদের রাজনীতির দুর্বলতাটা আমরা দেখতে পাবো, আমাদের বিচার ব্যবস্থার দুর্বলতা দেখতে পাবো, কেমন করে এই দেশটা বানানা রিপাবলিক হওয়ার মতন উপক্রম হয়ে যায় সেটা আমরা বুঝতে পারবো, আবার কি করে মানুষের আকাঙ্ক্ষাগুলো পদদলিত হয় সেটা বুঝতে পারে একটা পথও আমরা খুঁজে বের করতে পারবো। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে বাবু ভাই আমরা আবার একটু প্রধান বিচারপতিকে উদ্ধৃত করতে চাই।
আপনি দেখেন বিচার বিভাগের সম্পর্কে উনি কি বলছেন, সীমাহীন চ্যালেঞ্জের মুখে বিচার বিভাগ কোনো মতে ডুবতে ডুবতে না কুচিয়ে বেঁচে থাকার অবস্থাতে আছে, স্বাধীন পরিস্থিতি টিকে রাখতে পারে না। তিনি একটি প্রশ্ন স্পেসিফিকলি করেছেন যে উচ্চ আদালতের বিচারকদের নির্বাচন ও নিয়োগের কোনো আইন কেন এখনো হলো না। এই প্রশ্নটি আমরাও বহুবার করেছি। আপনারা বিচারকদের অপসারণ করার জন্য আইন করতে পারেন, তার জন্য সংসদে গালাগালি করতে পারেন, সব লোকজনরে বিচারক যেটি আইন করতে হবে। বিরতি নিচ্ছে, ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম। আজকে বাংলাদেশে মানে এই আদালতের মানে এমন অবস্থা যেটাকে প্রধান বিচারপতির বলতে হয় ডুবতে ডুবতে কোনো মতে না কুচিয়ে বেঁচে থাকার মতো। বিচার বিভাগ খুব বেশি দিন টিকে থাকবে না এই আশঙ্কা উনি করছেন। উচ্চ আদালতের বিচারকের নির্বাচন এবং নিয়োগের আইন কেন হলো না বাবা ভাই? আপনারা সংসদে আসলে কি করেন? প্রয়োজনীয় আইনগুলি করেন না, কিভাবে অপসারণ করবেন সেই আইনগুলি করেন না। আপনি জানেন যে এই বিষয় নিয়ে দীর্ঘক্ষণ পার্লামেন্টে আলোচনা হয়েছে। বিচারকের জি, আমরা যখন আলোচনা করেছিলাম তখন এই আইনের কথা কিন্তু উঠেছে। আজকে প্রধান বিচারপতি যেভাবে এই সরাসরি বিবৃতিও প্রদান করেন, বিভিন্ন এই সভায় চলে যান, অসুবিধা কি এবং যে তিনি যে বক্তব্যগুলি দিয়ে যাচ্ছেন, আমি মনে করি এটা একটা সাজেশন। এই বক্তব্যটা তো উনি বিচার বিভাগের স্বার্থে ভিন্নভাবেও দিতে পারতেন, কিন্তু তখন কিন্তু বলেননি। আমি মনে করি যে আজকে এই রায়টা আপনি যদি পড়েন পুরাটুকু, দেখবেন যে এখানে এই অনেক সুন্দর কথা আছে, যে কথাগুলো খুবই ভালো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, দেশের মানুষ কি সব নষ্ট হয়ে গেল? রাজনীতিবিদরা না হয় নষ্ট হয়ে গেল, কিন্তু অন্যরা, শিক্ষকরা, বিচারপতি ছাড়া আর মানুষ আছে না দেশে? সাংবাদিকরা তো দুষ্ট, এই মাওলানারা, তাই না? হিন্দু সম্প্রদায়ের যারা এই আমাদের কাছে সাধু। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি যেটি বলতে চাইছেন যে মানে আসলে রাজনীতিকরণ হয়েছে, সীমাহীন চ্যালেঞ্জের মুখে পড়ছে সকল প্রতিষ্ঠান। আমি আপনাকে এইভাবে বলতে চাই যে যখন যে আইনের প্রয়োজন ছিল সেই বিষয়ে কিন্তু কোনো কৃপণতা ছিল না। জাতীয় সংসদে আইন পাস হচ্ছে, যে আইনটা পাস হচ্ছে কোনটা জনগণের স্বার্থে নয়। বিচার বিভাগ নিয়োগের আইন আপনারা করেন নাই, তার ফলে কি হয়েছে বাবু? আমি আপনাকে বলি, বিচার বিভাগ নিয়োগের আইন আপনারা করেন নাই, আপনারা আপনাদের ইচ্ছা মতো যাকে আপনাদের মনে হয়েছে তাকে আপনারা বিচারক করেছেন। আমরাই তো বিচারক নিয়োগের আইন আমাদের আগে সেই প্রশ্নটি আমি ফারানাকে করতে পারি। এই বিষয়ে পার্লামেন্টে আমিও বক্তব্য দিয়েছিলাম যে এতদিন হয়নি, এখন হওয়া দরকার, প্রয়োজন পড়েছে, নিশ্চয়ই আইন আসবে। এটা আইনমন্ত্রীও কিন্তু বিবৃতি দিয়েছেন। যখন পার্লামেন্টে বিবৃতি দিয়ে আইন করার কথা আসছে তখন না, আইন করার কথাটি তো আসলে মানে অনেক পরে হয়ে গেছে। এটি নিয়ে অনেক দিন ধরে আলোচনা চলছে, আলোচনার পরেই কিন্তু এটা আসলে। আমি মনে করি এই বিচারকদের আমরা একটু বেরিসা ফারানার কাছে শুনি। আপনি যে প্রশ্নটি তুললেন যে বিচারকদের নির্বাচন ও নিয়োগের যে আইন হলো না, সেটির লিগেসি তো আসলে বিএনপি অনেক বছর ক্ষমতা ছিল, সেই ক্ষেত্রে বিএনপির কি ব্যাখ্যা থাকে সেখানে? আমরা কেউই দায়িত্ব এড়াতে পারি না। ঠিক যেভাবে নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারেও কোনো আইন আমরা দেখিনি, ঠিক সেভাবে বিচারক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু কোনো আইন দেখিনি, যদিও সংবিধানে পরিষ্কার বলা আছে আইন প্রণয়নের কথা। হ্যাঁ, এটা দুঃখজনক। তবে আমার কথা হচ্ছে যে গত 9 বছর যাবত আওয়ামী লীগ আছে নিরঙ্কুশ ভাবে। যদি সদিচ্ছা থাকতো তাহলে তো আইন একটি করা যেত নিশ্চয়ই, তাই না? অর্থাৎ আমাদের মূল যে জায়গাটা, আমাদের রাজনীতিবিদদের বা যারা পার্লামেন্টেরিয়ান তাদের নিশ্চয়ই এক ধরনের সদিচ্ছার অভাব আছে, এবং এটাই খুব স্পষ্ট। আর যে কথাটি আপনি বলছিলেন যে প্রধান বিচারপতি বলেছেন যে বিচার বিভাগও প্রায় ডুবতে বসেছে, কোনো মতে নাক উঁচিয়ে বেঁচে থাকবার মতন অবস্থা, এটা একটি রাষ্ট্রের জন্য দুঃখজনক এবং অ্যালার্মিংও বটে। কারণ রাষ্ট্রের যে 3টি মূল স্তম্ভ তার একটি বিচার বিভাগ, সেই বিচার বিভাগ থেকে প্রধান বিচারপতি যখন এই কথাটি বলেন তখন সেটি রাষ্ট্রের জন্য একটি খারাপ বার্তাই বহন করে। আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে দেখেছি বিচারপতি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছেন যে দেশে আইনের শাসন নেই, নির্বাহী বিভাগ বিচার বিভাগকে খেয়ে নিতে আসছে, নিম্ন আদালতকে কবজা করবার পরে সরকার এখন উচ্চ আদালতের দিকে হাত বাড়িয়েছে। এমনকি উনি এক পর্যায়ে এই কথাও বলতে বাধ্য হয়েছেন যে পাকিস্তানে যে আইনের শাসনটুকু আছে বাংলাদেশে সেটুকুও নেই। তো এতগুলো কথা কিন্তু একদিনে আসেনি, দীর্ঘ সময় উনি বিভিন্ন সময় তার বিভিন্ন বক্তব্যে সরকারকে কিন্তু সে ব্যাপারে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। 116 অনুচ্ছেদ সংবিধানে, যেখানে রাষ্ট্রপতি একক এখতিয়ার দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের বিচার মানে প্রধান বিচারপতির সাথে
আলোচনা সাপেক্ষে নিম্ন আদালতের শৃঙ্খলা বিধিমালা তৈরি করবে। সেই বিধিমালা তৈরি নিয়েও কিন্তু আমরা দীর্ঘ সময় দেখেছি আইনমন্ত্রীর সঙ্গে মাননীয় প্রধান। শুধু আমি শুধু মনে করে দিতে চাই যে মাজহার হোসেন মামলার রায়ের পরে যখন বিএনপি 5 বছর ধরে ক্ষমতা আসলো, এক দিনের জন্য সেই রায়টি বাস্তবায়নে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমি কিন্তু আপনাকে শুরুতেই বলেছি যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমি আপনাকে শুরুতে বলেছি কিছু কিছু জায়গায় রাজনীতিবিদরা আজ আবার হঠাৎ করে বিচার বিভাগ আলাদা করার বিষয়টি এত মানে প্রিয় উঠলো বিএনপির কাছে, সেটি প্রবলেম অনেক আছে। আমাদের চিফ জাস্টিস কিভাবে হবে, এটা কি সংবিধানে বলা আছে? পরবর্তী 16 কোটি লোকের দেশে আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদের কে শাসন করবে বিচার বিভাগকে? আমরা কিন্তু কোনো প্রেডিকশন করতে পারি না। রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, অ্যাবসলিউট গভর্নমেন্ট, রাষ্ট্রপতি নিয়োগ অ্যাবসলিউট। এবং আমাদের সংবিধানের 4-5 জায়গায় বলা আছে আইন করা হবে, রাষ্ট্রপতি পাবলিক সার্ভেন্টদের নিয়ে আইন করবেন, বিচারকদের নিয়ে আইন করবেন, বিচারপতির নিয়োগ। একটা জায়গাতেও আইন হয় নাই। কতজন বিচারপতি হবে সুপ্রিম কোর্টের? এটা কোনো সংখ্যা না। 100, 200, 500, 1000 কোনো সমস্যা নেই। আজকে যদি আওয়ামী লীগ থাকে, বিএনপি বলতেছে ওরা 200 দিক, আমরা আসলে 500 দিব, মানে জাস্ট লেম্যানের ল্যাঙ্গুয়েজে বলছি। এবং অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি কে হবে এটারও কোনো ইয়া নাই। বেঞ্চ অ্যালোকেশন, এটা অবশ্য মানে চিফ জাস্টিস এখানেও কিন্তু কোনো গাইডলাইন নাই। এই জিনিসগুলোর মাধ্যমে তো ব্যত্যয় শুরু হয়। পলিটিসাইজেশন, হ্যাঁ, জুডিশিয়ারি ইন দ্য পলিটিক্স অ্যান্ড পলিটিক্স ইন দ্য জুডিশিয়ারি, এগুলো কিন্তু ইনভলভ হয়ে যায়। আর বিভিন্ন সময় আমি যেটা দেখেছি গত 10 বছর, এটা খুব ফেয়ারলি বলবো, অনেক কিছু ইস্যু যেমন জাতির জনক বঙ্গবন্ধু, এটা আমরা সবাই মনে থেকে বিশ্বাস করি, এটা হাইকোর্টের রায় দিয়ে আসছে, খুব একটা প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। স্বাধীনতার প্রথম ঘোষণা কে দিয়েছে? আপনি যখন সবাই বিশ্বাস করি বললেন, তখন কি আপনি মানে আপনার এই সবার মধ্যে কি ব্যারিস্টার ফারহানা ইনক্লুডেড? আই বিলিভ কিছুটা হলো। খুব একটা তাকে বঙ্গবন্ধু নিয়ে খারাপ কথা বলতে দেখিনি কখনো। না, খারাপ কথা বলা আর মানে খারাপ কথা বলা মানে আর আরেকটা ইয়া বলা, সেটা তবে আরো কিছু ইস্যু আছে, যেমন স্বাধীনতার প্রথম ঘোষণা বা আরো অনেক কিছু, শহীদ মিনার, সবকিছু বিষয়ে হাইকোর্ট অনেক বিষয়ে ঢুকে গেছে যেগুলো কিছুটা ডিসপুটের বিষয়, মানে লিগালি সলিউশন করা উচিত না বলে কিছু কিছু বিষয় আমার মনে হয়। তো এগুলো দিয়ে তো আসলে একটা পলিটিক্যাল, আমি এই জায়গাতে একটু রতন ভাইয়ের কাছে আসতে চাই। রতন ভাই, এমন অনেক জায়গায় আসলে সুপ্রিম কোর্ট কথা বলছেন বলে রাজনীতিবিদরা বলছেন যে যেখানে আসলে তারা কথা না বলতেও পারতেন, যেমন ইউসুফ হোসেন হুমায়ুন অ্যাডভোকেট, উনি বলছেন যে অনেকগুলি বক্তব্য অনভিপ্রেত, আবার অনেকগুলি জায়গায় আওয়ামী লীগের নতুন শব্দ নিযুক্ত প্রেসিডেন্ট সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু বলছেন যে তিনি এত নিষ্ঠুর মন্তব্য আসলে আশা করেননি। আপনার একটু মন্তব্য শুনতে চাই। আসলে আমরা বললাম যে যদি আমরা বিশ্লেষণটা দেখি আর পর্যবেক্ষণটা তার সঙ্গে মিলাই, তবে আমরা কিন্তু প্রত্যেকেই একটা কথা শোনার সঙ্গে নিজের মতো করেও আবার বিশ্লেষণ করতে থাকি যে বিচারপতি যে কথাটা বললেন কেন বললেন। আমার প্রত্যেকেই কিন্তু আমাদের মাথাটা তখন কাজ করতে থাকে, সমাজে তার বাস্তবতাটা আছে তো, বিচারপতিরা তো সমাজ বহির্ভূত কেউ নন, ফলে তারা সমাজের মধ্যে থেকেই আবার সমাজকে কখনো গাইড করেন। আমরা রাষ্ট্রের 3টা সেই অর্গানের কথা তো সবাই জানি, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ। এই 3টার মধ্যে সমন্বয় থাকার পরিবর্তে প্রতি মুহূর্তে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, এটা তো আমরা অনেকদিন ধরে শুনে আসছি। কে কার চেয়ে বড়, এই প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হওয়ার চেয়ে ডেমোক্রেটিক বিহেভটা আমাদের মধ্যে নাই কেন? কেন প্রশাসন বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায়? এখানে ড্যানিং এর একটা উদ্ধৃতি তিনি দিয়েছেন, আমি ড্যানিং এর আরেকটা উদ্ধৃতির কথা বলবো। যদি প্রশাসন বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তার অবস্থাটা হবে এইরকম যে চেয়ারের পায়ের নিচে চাপা পড়া ইঁদুরের লেজের মতো। ইঁদুরটা ছুটতেও পারবে না, কিন্তু ইঁদুর মরবেও না। ফলে প্রশাসনের অধীনে যদি চলে যায়, তাহলে কি হয়, সেই ড্যানিং তো অনেক আগে এটা দেখিয়েছিলেন। তা আমাদের এখানে প্রশাসন দ্বারা প্রভাবিত বিচার ব্যবস্থার নিম্ন স্তরটা আমরা দেখছি যে কেন জামিন পাওয়া যায় অথবা পাওয়া যায় না, নিম্ন স্তরের আদালতে আমরা দেখি। ফলে আমার মনে হয় যে এই যে কথাগুলো এসছে, এই কথাগুলো কিছু কথা এমনিতে আসা, আর যদি কথাগুলি এরকম আসে যে রাজনৈতিক দলগুলোর, অর্থাৎ আপনাদের সবার এখানে 4টি রাজনৈতিক দলের আপনারা আছেন, রাজনৈতিক দলের উচিত হবে প্রার্থী বাছাইয়ে সতর্ক হওয়া, এটিও সুপ্রিম কোর্টের বলে দিতে হবে। এটা তো পর্যবেক্ষণ একটা, যেমন ধরুন যে পার্লামেন্টে আইন নিয়ে কতক্ষণ আলোচনা হচ্ছে। এই পার্লামেন্টে যদি আইন হতো, তাহলে 2006 সালে যে শ্রম আইনটা তৈরি হলো, রুমিন আপারা বিএনপির লোক, তারা বলতে পারবেন কেমন করে 37 মিনিটের মধ্যে শ্রম আইন পাশ হয়ে গেল কোনো আলোচনা ছাড়াই। আবার 2013 সালে যে শ্রম আইন সংশোধন হলো, এখন বাবু ভাইরা আছেন, তারা কি জানতেন যে শ্রম আইনে কি কি বিষয় সংশোধিত হলো? ফলে যে আমরা যদি পার্লামেন্টে যে আইনগুলো হয়, সে আইনগুলো করার ক্ষেত্রে পার্লামেন্ট মেম্বারদের ভূমিকা কতখানি থাকে সেটাও কিন্তু খুব খেয়াল করা। বাবু ভাই কিছু বলতেছেন, কিন্তু বাবু ভাই আমরা একটা বিরতি নিয়ে আসি। আপনার পার্লামেন্টে আপনারা আইন কিভাবে করেন, কোন আইনকে বেশি করা গুরুত্বপূর্ণ মনে করেন, কিভাবে প্রক্রিয়াটি আমরা একটু শুনবো। আমরা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। বাবা ভাই, আপনি বলছিলেন যে কোনো মতে না কুচিয়ে বেঁচে আছে এটা, এবং রতন ভাই বলছিলেন যে আমাদের আলোচনার মধ্যে তো এগুলি আছে।
আপনাদের রাজনীতি? আমি কিছু বলার পরে আবার দাঁড়ায় থাকতে হবে না তো সংসদে কে দিবে বলেন? না, আপনি নিশ্চয়ই আদালত, যেটা আমাদের সর্বোচ্চ আশ্রয়স্থল, আমি আদালতকে সম্মান করেই বলবো যে দিক নির্দেশনা দেওয়া ভালো, কিন্তু বিষয়টি যদি এমন হয় যে রাজনীতিবিদ, এই দেশের জনগণ, দেশের অর্থনীতি, দেশের সবকিছুই বিচার বিভাগ দেখবে, তাইলে আমার একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হলো যে প্রধান বিচারপতির কিছু দায়িত্ববোধ রয়েছে, রাষ্ট্র সেটা বিবেচনা করে তাকে শ্রেণীবিন্যাস করে দিয়েছে। সেই শ্রেণীবিন্যাস নিয়ে যখন তিনি কিছু বলবেন, তখন নিশ্চয়ই এটা আমরা শ্রদ্ধাবনতে মাথা পেতে নিব। কিন্তু আমার চরিত্রকে, আপনার চরিত্রকে নিয়ে যখন গবেষণা করা হবে, তখন নিশ্চয়ই আমি গিনিপিগ হতে হবে, নয়তো তো আমার সম্পর্কে জানার কথা না। রাষ্ট্রের সকল রাজনৈতিক নেতাদেরকে তো আপনি একই দড়িতে বাঁধতে পারেন না, সেই জন্য আলাদা আলাদা লাগবে। রাইট, কিন্তু বাবু ভাই, সেই বিষয়গুলো আমার মনে হয় যে আমার কাছে প্রশ্নবিদ্ধ। শুধু তাই নয়, যে আপনি আরেকটা কথা খুব সুন্দরভাবে এখানে বলেছেন যে রতন ভাই এটার মধ্যে একমত হতে পারে, কিন্তু ব্যারিস্টার একমত হয় কি করে? ব্যারিস্টার এই কারণে একমত হয়, বললেন এটা উনি? আমি বলেছি যে রতন ভাই হয়তো যে রাজনৈতিক দলগুলোর যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে যেহেতু রতন ভাইকে আসলে সেভাবে সমালোচনা করা হয়নি, সেক্ষেত্রে আবার রতন ভাই এই কথাগুলি বলে থাকেন, সেগুলি হয়তো রতন ভাই একমত হতে পারেন, কিন্তু যে সমালোচনা, সেই সমালোচনা আসলে বিএনপির উপর। আমাদের সঠিকভাবে জীবনযাপন করার জন্য এই দিক নির্দেশনা মেনে নিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তি হলো ভিন্ন জায়গায়, যে যিনি প্রধান বিচারপতি, যিনি এইটা করেছেন, বিবেচনায় এনেছেন, তার বিবেক থেকে এনেছেন। আমাদেরও একটা বিবেক রয়েছে, আমাদেরও আত্মসংযম রয়েছে, আমাদেরও আত্মসমালোচনা করার অধিকার রয়েছে। সমালোচনা করার অধিকার অবশ্যই বাবা আপনাদের রয়েছে, কিন্তু বাবা আমার সেই জায়গা থেকে আমি বলি, বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে নিশ্চয়ই এই বিষয়গুলি বিবেচনা করে যাচ্ছেন, এবং বিবেচনা করেই কিন্তু আমার একটা প্রশ্ন জবাব কি দিবেন? আমি দেখেছি ওই দিন আপনি সংসদে, মানে আপনারা সংসদ সদস্যরা ষোড়শ সংশোধনী বাতিল হওয়ার পরে যে ভাষায় আক্রমণ করলেন বিচার বিভাগকে, সংসদের ইমিউনিটি নিয়ে, যে সংসদে কোনো কিছু বললে আপনাদের কোথাও কিছু বলতে হবে না, সেটা কি আপনি ঠিক মনে করেছেন? আমি তো যেটা বলতেছিলাম সেটা হলো যে, আপনাকে বলি, আমি যদি অশালীন কোনো কথা বলা হয়ে থাকে, তাহলে সংসদ তো এটা এক্সপান্স করে সাথে সাথেই। ওরকম কিছু নিশ্চয়ই বলা হয়নি। আপনার কাছে কোন কথাটা খারাপ লেগেছে? কোন? আমি দেখেছি যে আপনারা মানে যে বডি ল্যাঙ্গুয়েজ, যে শব্দ আপনারা ব্যবহার করেছেন, তো আমি এগুলি আর বলতে চাই না, কিন্তু যেভাবে, কারণ আমি সংসদের বাইরে রয়েছি, যে সংসদের বাইরে রয়েছে, এমনকি অন্য যারা এমিকাস কিউরি ছিলেন তাদের সম্পর্কে যেভাবে বলা হয়েছে, এটা তো আসলে মানে আমার ধারণা যে না, ওইরকম কিছু আমি তো উপস্থিত ছিলাম, আমার কাছে মনে হয় না। শেখ সেলিমের বক্তব্য কেমন লেগেছে? শেখ সেলিম সাহেব যেটা বলেছেন, ওনারা বিজ্ঞ পার্লামেন্টারিয়ান। আপনি জানেন যে উনি 7 বার পার্লামেন্টে আছেন, শুধু এই কাল সেই কাল নয়, শুরু থেকেই আছেন, এখনো আছেন। জনগণের প্রত্যাশাটা পূরণ করার জন্যই কিন্তু ওনারা কথা বলেন, পার্লামেন্টে আসেন। জনগণ নিশ্চয়ই এটা চান না যে জনগণের প্রতিনিধিকে আপনারা হেয় প্রতিপন্ন করে একটা বিবৃতি মারবেন। আমাদেরও আত্মসম্মান বোধ রয়েছে। আপনারা তখনও কিন্তু রাইটি দেখেন নাই, আপনারা শুধু রাইটি দেখে আপনাদের দেখেন আপনাদের পজিশন কেমন বাবু ভাই? আপনাদের জেনারেল সেক্রেটারি বলেন, আপনাদের জেনারেল সেক্রেটারি বলেন যে, আপনাদের জেনারেল সেক্রেটারি বলেন আমরা পূর্ণাঙ্গ রায় দেখে কথা বলবো, আর আপনারা পার্লামেন্টে আপনারা সকল যারা সংসদ সদস্য আছে তারা সবাই মিলে, আপনি যে দেখেছেন মতিয়া চৌধুরী কি ভাষায় কথা বলেছেন, শেখ সেলিম কি ভাষায় কথা বলেছেন, মনিউদ্দিন খান বাদল কি ভাষায় কথা বলেছেন, আমি নাম বলে দিতে পারি। ওনাদের ভাষা যদি ত্রুটিপূর্ণ হয়, না না, ভাষা তাহলে পার্লামেন্টে যাবেন কে? ওনারা তো বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, ওনারা তো দেশের মুক্তিযুদ্ধ থেকে ভাষা ঠিক আছে, এদেশের জনগণের ভাষা ঠিক আছে না, মানে আমি ভাষা ঠিক আছে কিনা ওই বিষয়ে আমি কথা বলতে চাই না। আমি বলি যে পার্লামেন্টে তারা ভূমিকা রাখবেন, বক্তব্য রাখেন, দেশ ও জাতি, মানে আমরা আসলে জনগণের সাথে, এটাই আমি বিশ্বাস। আমরা যেরকম আমাদের পার্লামেন্টারিয়ানরা সেরকমই হবেন, সেটা আমাদেরই ঠিক আছে। আপনারা যেরকম সেরকম না, আপনারা যেরকম চান সেরকম, আপনারা যেরকম চান। আমরা একটা বিরতি নিতে হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা। আমরা বিরতির পর একটি অন্য বিষয় নিয়ে আপনার কাছে ফিরতে চাই। আপনি জানেন যে দুটি জোট হচ্ছে, একটি জোট বামপন্থীদের নিয়ে হচ্ছে, আরেকটি জোট হচ্ছে আসম আব্দুর রব, বদরুজ্জামান চৌধুরীর, এমনকি জিএম কাদের, মাহমুদুর রহমান মান্না, এই জোটগুলির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনাদের সবার একটু মন্তব্য একটু আমরা শুনতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।
ফিরে এলাম আজকে বাংলাদেশে বেশ রুমিন ফারহানা জোটের যে দুটি ভিন্ন জোট আমরা দেখতে পাচ্ছি রাজনীতি সেইটার ক্ষেত্রে আপনি একটু যদি বলেন যে তা বাংলাদেশের রাজনীতি কি প্রভাব ফেলে। রাজনীতিতে কিন্তু বেশ কয়েকটি জোট আমরা লক্ষ্য করছি। আওয়ামী লীগের একটি নিজস্ব জোট আছে, বিএনপির 20 দলীয় জোট আছে, এর বাইরে আমরা দেখেছি বাম দলগুলো মিলে একটি মোর্চা তৈরি করবার চেষ্টা করছে এবং অতি সম্প্রতি আমরা দেখেছি আসম আব্দুর রব, বদরুদ্দোজা চৌধুরী, মান্না ভাই এবং কাদের সিদ্দিকী ওনারা মিলে একটি জোট করবার চিন্তা ভাবনা। তো এখন সামনে নির্বাচন রেখে প্রতিটি রাজনৈতিক দল তাদের নিজস্ব জোট করবার চেষ্টা করবে এবং করছে, এটাই স্বাভাবিক। কারণ প্রত্যেকেরই তো একটা স্বপ্ন থাকে। অনেক সময় দেখা যাবে যে অনেকগুলো জোট মিলে হয়তো বা আরেকটি মহাজোট তৈরি হবে নির্বাচনকে সামনে রেখে। তো যেই জিনিসটি আমার কাছে ভালো লেগেছে যে দুটো বড় দলই কিন্তু এই জোট গঠনকে স্বাগত জানিয়েছে এবং বলা হচ্ছে যে গণতন্ত্র বিকাশের জন্য বিভিন্ন দল তাদের নিজস্ব মত নিয়ে রাজনীতি করবে, জোটবদ্ধ হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটাই কাম্য। এখন আমাদের যেটি দেখবার বিষয়, এটি আবারও আমি সেই জাজমেন্টে যদি ফিরে যাই, জাজমেন্টে পরিষ্কারভাবে বলেছে যে একটি জাতীয় সংসদ নির্বাচন যদি নিরপেক্ষভাবে এবং স্বাধীনভাবে না হয় তাহলে কিন্তু আমরা একটি ভালো পার্লামেন্ট বা গণতন্ত্রের যে বিকাশ সেটা আমরা দেখতে পাই না। একটি গ্রহণযোগ্য নির্বাচনের অভাবে কিন্তু একটি গ্রহণযোগ্য সংসদ প্রতিষ্ঠিত হয় না। তো আগামীতে আমরা জানি যে একটি নির্বাচন আমাদের 2018 শেষে বা 19-এর শুরুতেই হতে যাচ্ছে, যদি নিয়ম মাফিক 5 বছর পূর্ণ করে নির্বাচনটি হয়, আগাম নির্বাচন না হয়। তো সুতরাং সেই নির্বাচনকে ঘিরেই কিন্তু সমস্ত প্রস্তুতি, সব দলগুলোর এক ধরনের প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। এবং নির্বাচন কমিশন কিন্তু অলরেডি বিভিন্ন সুশীল সমাজ বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, তারা একটা রোড ম্যাপ হাতে নিয়েছে এবং সেই অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে। এবং আমি আশা করব যে এই যে রোড ম্যাপটি তারা হাতে নিয়েছে এবং যে সংলাপটি চলছে সেটি কাগজে কলমের সংলাপ না হয়ে সেখান থেকে যেই পরামর্শগুলো উঠে আসছে, যে এই পরামর্শগুলো আমাদের আগামী জাতীয় যে নির্বাচনটি হবে সেই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক করে তুলতে সাহায্য করবে, সেই পরামর্শগুলো নির্বাচন কমিশন গ্রহণ করবে এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে। আরেকটি বিষয় দিকে আমি নজর দিতে চাই, যেটা হচ্ছে যে নির্বাচন কমিশন একটি কথা বলেছে, তফসিল ঘোষণার আগে তাদের আসলে তেমন কিছু করবার নেই। কথাটি সমালোচিত হয়েছে, বিভিন্ন মহল থেকে সমালোচিত হয়েছে, কারণ নির্বাচন কমিশনের যে ক্ষমতা সেটা যেদিন থেকে তারা বসেছে সেদিন থেকে তারা সেই ক্ষমতা চর্চা করতে পারে। সুতরাং তফসিল ঘোষণা পর্যন্ত আসলে তাদের অপেক্ষা করবার কিছু নেই, যেখানে তারা সেদিন থেকেই তাদের একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার জন্য, একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করবার দরকার তারা তা করতে পারে, সেই ক্ষমতা তাদের আছে। কিন্তু লেভেল প্লেইং ফিল্ড বলতে যদি আমি বুঝি যে মাঠ পর্যায়ে প্রশাসন কে কোনটা করবে, সেটা হইতে হলে তো তফসিল পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। সেটা পর্যন্ত, হ্যাঁ, সেই পর্যন্ত হলে তাদের তফসিলের কথা, কিন্তু তার আগে কিন্তু তারা রাজনৈতিক দলগুলোকে নির্দেশনা দিতে পারে। যেমন ধরেন আমি যে কথাটি বলছিলাম যে একটি বড় দল একদম সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে আমরা দেখছি তারা ভোটের ব্যাপারে ভোট চেয়ে বেড়াচ্ছে, সোজা কথায় বলতে গেলে হেলিকপ্টারে করে তারা ভোট চাচ্ছে। অন্যদিকে আরেকটি দল তাদের কর্মী সংগ্রহের যে অভিযান সেটাও নিরবচ্ছিন্নভাবে বা নির্বিঘ্নে চালাতে পারছে না, কোনো ঘরোয়া সভাও তারা সেভাবে করতে পারছে না, কোনো মিটিং কোনো কিছুই করতে পারছে না। আপনি মনে করছেন সেটি প্রথম থেকেই করার আছে? আমার মনে, আমি নিশ্চয়ই, কারণ না হলে আপনি শুধু ওই শেষের কয়েকটা মাস গিয়ে লেভেল প্লেইং ফিল্ড দেওয়ার তো কোনো অর্থ নাই। বেশি সাহেবদের পাটারে কি মনে করেন এখানে নির্বাচন কমিশন কিছু করা আছে? আমার মূল প্রশ্নটা কিন্তু সেটি না, কিন্তু আমি যতদূর জানি যে এই মুহূর্তে স্ট্রিক্ট আইনের ডেফিনিশনে করার ক্ষমতা নাই। তার কারণ হচ্ছে শিডিউল ঘোষণার পরে প্রজাতন্ত্রের কর্মচারীরা তারা আমাদের চাকরিটা হয়ে যাবে। তবে হ্যাঁ, সামনে নির্বাচন সুষ্ঠুভাবে তারা কিছু বক্তব্য দিতে পারে, যে দুই পক্ষ আপনারা আলোচনা করেন, সংবাদমাধ্যম আছে। আমার মনে হয় যে পয়েন্টটি ক্লিয়ার। আমাদের যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে জনাব এরশাদ তিনি একটি ভারত সফর করে এসেছেন। তিনি ভারত সফর করে আসলে রাজনীতিতে অনেক রকম গল্প গুজব বা ডালাপালা মেলে। এই তার ভারত সফরের পরপরই আবার জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদেরের জোটের একটি বৈঠকে গমন অনেক আলোচনা জন্ম নিয়েছে। আসলে কি জাতীয় পার্টি যাচ্ছেন না জিএম কাদের যাচ্ছেন, এরশাদ পাঠিয়েছেন না কি করেছেন, এটা যদি আমাদের একটু বলতেন। যে একটা তো হচ্ছে যে বিভিন্ন দল অ্যাক্টিভ হচ্ছে এবং এটার পিছনে কোনো কারণও আছে। আপনি 16 জুন জুলাইয়ের দেশের সিনারি যদি চিন্তা করেন আর 17 জুন জুলাই কিছু পার্থক্য হয়ে গেছে। এক, সুশাসনের ব্যত্যয়ের বড় বড় নিদর্শন চলে আসছে। দুই, এক বছর ধরে বিএনপি নিশ্চুপ রাজনীতি করছে এবং মিডিয়া জুড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এদের অপকর্মগুলো মিডিয়াতে ফোকাস পাচ্ছে খুব বেশি। দুটো বন্যা হয়েছে, সরকার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। আমার উত্তরবঙ্গ সুন্দরগঞ্জ ভেঙে খান হয়ে যাচ্ছে, সরকার আছে বলে মনে হয় না। দুটি বড় শহর ঢাকা এবং চিটাগাং কমপ্লিটলি জলাবদ্ধতায়, অর্থাৎ সরকারের প্রতি অসন্তোষটাও বেড়েছে, সুশাসনের ব্যর্থতা আরো দৃশ্যমান হয়েছে এবং সরকার বিরোধী শক্তিরা ভোটের দিকে আগ্রহী হওয়ার এটাও একটা কারণ। এবং আরেকটা কারণ হচ্ছে যে স্বাভাবিক বিচারে মানে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে কোনো দল অ্যাবসলিউট মেজরিটি নাও পেতে পারে। এর মধ্যে অনেক ইকুয়েশন আছে, বিএনপি আসলে কি হবে, না আসলে কি হবে।
হ্যাঁ, বিএনপি হাফ আসলে কি হবে, ফুল আসলে কি হবে, সো মেনি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড মানে ফোবিয়া বলে এটাকে, ওখানে গেলে কি হবে, এগুলো আছে, কিন্তু সম্ভাবনাটা দেখা যাচ্ছে, সবচেয়ে বড় কথা এটা। আরো একটা জিনিস আছে, আওয়ামী লীগ 90% ইলেক্টেড পদে জোর করে বলেন বা যেভাবে হোক জিতে তারা এখন দখলে আছে। এই 90% পদে যে ক্যাপাবল ক্যান্ডিডেটকে তারা হারিয়েছে, ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে একদম এমপি পর্যন্ত, তাদের একটা বড় অংশ কেন প্রায় সবাই অ্যান্টি আওয়ামী রোল প্লে করবে ভোটের সময় বা আগে। আওয়ামী লীগের জন্য ভোট অনেক ডিফিকাল্ট হবে, যদিও প্রশাসন সবকিছু কর্মী বাহিনী একটু সবই স্ট্রং আছে, তারপরও অ্যান্টাগনিস্টিক ফোর্সগুলো অনেক একত্রিত হচ্ছে। জাতীয় পার্টি কি আওয়ামী লীগের সাথে কোনো ধরনের একটি সমঝোতায় যেতে পারে নির্বাচনে, যে আমাদেরকে এই 50টি আসনে একটু? এখন এটি অতীত ইতিহাস যদি আপনি দেখেন, জাতীয় পার্টি বিএনপির সাথে ভোটের জোট করেনি, যদিও এরশাদ স্যারকে জেলে নেওয়া হয়েছিল 2000 সালে, সেই সময় আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে জাতীয় পার্টি ছিল, বাট 2001 সালে দেখা গেল জামাত বিএনপি জোট করলো, জাতীয় পার্টি আলাদা হয়ে ইলেকশন করলো এবং আসনও কম পেল। আসলে বাইপোলার সিস্টেমে আপনি জোটের বাইরে খুব খুব বিশাল কিছু করা খুব কঠিন, তো সেখানে একটা জোটের দিকে যাবে এবং সেটা অতীত রেকর্ড বলে আওয়ামী লীগের দিকে, ভবিষ্যৎটা আমি বলতে পারবো না। জনাব রাজিকুজ্জামান রতন, বাম যে জোট হচ্ছে এবং অন্যান্য যে জোট হচ্ছে, সেই জোটগুলির রাজনৈতিক সাফল্য নিয়ে আপনি কতটা আশাবাদী? রাজনৈতিক সাফল্য নাকি নির্বাচনী সাফল্য? আমি রাজনৈতিক সাফল্য আগে বলি, যে এমন হতে পারে যে আপনারা প্রায় এটিকে নির্বাচনী সাফল্য বলেন, কিন্তু আমি রাজনৈতিকভাবে আপনাদেরকে ব্যর্থ দেখি অনেক ক্ষেত্রে, কারণ আপনারা আসলে সেই অর্থে রাজনৈতিকভাবে খুব বেশি যে জনপ্রিয়, আপনাদের মত বা আদর্শ যে খুব মানুষ ফলো করছে, সেরকম তো আমি দেখি না। নির্বাচনে ভালো এবং জনপ্রিয় জিনিস যে আবার নির্বাচনে ভালো করবে, তার কিন্তু দৃষ্টান্ত আমাদের এই জনপ্রিয় নন তুলনামূলক। ঠিক আছে, আমরা মেনে নিলাম যে আমরা জনপ্রিয় নই, কিন্তু যারা জনপ্রিয়, যারা ভোট পায়, যাদেরকে হাসতে হাসতে মানুষ ভোট দেয়, ভোটের পর তাদের জন্য মানুষ কিন্তু আবার কাঁদতে দেখি 5 বছর। ফলে এই হাসি কান্নার একটা যুগলবন্দি আমরা দেখছি এখন। হ্যাঁ, বিউটি না, এটা হলো ভোটারদের ডিউটি এবং তারপর তাদের বার্ডেন। এবং জনগণের কাছে অঙ্গীকার কি করবে রাজনৈতিক দল এবং জনগণের কাছে পরীক্ষাটা কি দেবেন। এখন আমাদের পরীক্ষাটা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা জনগণের পিঠের ধারণ ক্ষমতা কতটুকু সেটার পরীক্ষা নিচ্ছেন, কিন্তু নিজেরা যে অঙ্গীকার করেছিলেন সেটা পূরণ করার পরীক্ষাটা তারা কিন্তু দিচ্ছেন না। সে কারণে জনগণ বিক্ষুব্ধ হয়ে কখন একজনের বিপরীতে আরেক জায়গায় যেতে চায়, এইখানে টু পার্টি সিস্টেমের একটা গ্যারাকলের মধ্যে মানুষ পড়ে যায়। আপনারা টু পার্টি সিস্টেম বলছেন, কিন্তু এরকম একটি মানে চাহিদা থাকা সত্ত্বেও কেউ যে আপনাদের ভাবছেই না, সেইটা কি আপনারা ভাবছেন? সেটাই আমরা একটু মানুষের কাছে নিয়ে যেতে চাই। নির্বাচন মানে শুধু গণতন্ত্র নয়, নির্বাচনের মধ্যে দুটো দিক থাকে। আমি কি পথ এবং কি মত নির্বাচন করব এবং কোন প্রার্থীকে নির্বাচন করব। আমরা শেষ পর্যন্ত প্রার্থীতে চলে আসি, সেই প্রার্থীতে চলে আসার ক্ষেত্রে আমরা দেখেছি মানি, মাসল, মিডিয়া, ম্যানিপুলেশন, এগুলোর কারবারটাই যত বেশি হয়, মরালিটি এই জিনিসটা তেমন থাকে না। আর ভোট নির্বাচিত হওয়ার পরে দুটো জিনিসের টার্গেট থাকে, কোয়ারশন অ্যান্ড করাপশন। কতভাবে দমন করব এবং কতখানি আমি দুর্নীতি করতে পারবো। অনিয়ন্ত্রিত দুর্নীতি করার একটা লাইসেন্স পেয়ে যাওয়ার জন্য অনেকে নির্বাচনকে তার একটা ক্ষমতায় যাওয়ার কিংবা টাকা পয়সা জোগাড় করার হাতিয়ার হিসেবে মনে করে। ফলে এই নির্বাচনের সময় দেখবেন বাংলাদেশ এখন তো কোটিপতির দেশে পরিণত হয়েছে, নমিনেশন পাওয়ার জন্য। রতন ভাই, এই জিনিসটা নিয়ে আসলে আমি আরো অনেক বিস্তারিত আলাপ করতে চাই। ধরেন আপনি বলছেন যে 500 লোক হয়তো মানি মাসেল এই দিয়ে থাকতে চাচ্ছে, কিন্তু মানিটা নিচ্ছে কে? আপনি কি মনে করছেন বাংলাদেশের জনগণ মানি দিয়ে এই মানুষকে? এটাই হচ্ছে বারবার এটাকে আপনারা আমাদের জনগণকে একটু অপমান করেন না? সব সময় যেটা দেখছেন আপনি তো জানলেই জানেন যে যারা অধিপতি শ্রেণী, তারা এমন একটা সংস্কৃতি ছড়িয়ে দেয় যে সংস্কৃতির প্রভাবে কিন্তু যাদেরকে শোষণ করে তারাও প্রভাবিত হয়। যেমন ব্রিটিশরা এমন এক ধরনের সংস্কৃতি ছড়িয়ে দিয়েছিল, পাকিস্তানের। আমাদের এখানেও দেখেন, এখন মানুষও মনে করে ও উনি অত বড় গাড়ি নিয়ে এসেছেন, ওনার এত টাকা আছে, উনিই বোধহয় নির্বাচিত হবেন, উনি সৎ মানুষ কিনা এটা এখন আর যোগ্যতার বিষয়বস্তু হয়ে দাঁড়ায় ছিল না। এইটাই তো তৈরি করা দরকার। গণতন্ত্রের কাজ তো এটাই। কথাবার্তা বলেন কিনা, মানে আপনাদেরকে বেছে নিলে তারা সৎ, আমাদেরকে বেছে নেওয়ার কথা বলছি না, তারাই তাদের মধ্যে সৎ বেছে নিক না কেন। আমরা এই যে নির্বাচনের সময় দেখবো যে আওয়ামী লীগ এবং বিএনপি যারা নির্বাচনে আছেন, ক্ষমতায় আছেন এবং ক্ষমতায় যাবেন, তাদেরও নমিনেশন দেওয়ার ক্ষেত্রে দেখবেন অনেক তাদের মাঠের কর্মী তারা কিন্তু তাকিয়ে থাকবেন যে আমি তো ওনাকে প্রার্থী হিসেবে দেখতে চাইনি। কারণ এটা কেন হচ্ছে? কারণ এখানে কথাটা খুব বাজারে চালু আছে, নমিনেশন বাণিজ্য। আমরা নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্যের সঙ্গে সঙ্গে এটাও তো আমরা শুনতে দেখি। আওয়ামী লীগ এবং বিএনপির কিন্তু আরেকটি দরকার আছে, নমিনেশন বাণিজ্য করে সে যদি অযোগ্য প্রার্থীকে নিয়োগ দেয়, সে তো ক্ষমতাই থাকবে না, তার স্টেক তো অনেক হাই। না, অযোগ্য বলতে এখানে যোগ্যতার মাপকাঠি কিন্তু এই যে অনেক হাই, যোগ্যতার মাপকাঠি জনগণের কাছে দায়বদ্ধতা না, যোগ্যতার মাপকাঠি যে কত টাকা তিনি জোগাড় করতে পেরেছেন, কত ক্ষমতা তিনি দেখাতে পারছেন। এবং যেটা বগুড়ার ঘটনা দেখেন, আজকে বগুড়ায় অনেকেই কাঁদছেন যে মাদকে বগুড়া ভেসে গেছে, কিন্তু ওই যে ব্যবসায়ী তার
অফিস কার্যালয় উদ্বোধন করে দিয়ে এসেছিলেন যিনি, তিনি আবার এখন কান্নাকাটি করছেন। তখন কিন্তু এটা করেছিলেন কেন? অবশ্যই রতনের পয়েন্ট খুবই ভ্যালিড। আমরা 20 সেকেন্ড শুনতে পাবো বাবা আপনার কাছে যে আপনারা আসলে মানে কিরকম রাজনীতিবিদ, আপনাদের তো জনগণ বিশ্বাস করে না, জনগণ সবসময় আপনাদেরকে হাসতে হাসতে নির্বাচিত করে কাঁদতে কাঁদতে ফিরে যায়। আমি সবসময় কোশ্চেনের আনসারের চেয়ে কোশ্চেন করতে ভালোবাসি। জি, আমি আপনাকে জিজ্ঞেস করি সমস্যা যে জনগণ কোন দিকে, আওয়ামী লীগের দিকে না বিএনপির দিকে না রতন ভাই পার্টির দিকে? জনগণ আসলে কোন দিকে এইটা বোধহয় নির্বাচনই বলে দিবে। নির্বাচনী নির্বাচন যদি বলে দেয়, নির্বাচনটি যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ না হয়, নির্বাচন যদি বলে দেয় জনগণ তাহলে বলতেও পারবে অতীত না। থেকে এখন পর্যন্ত আমি বলবো যতবারই নির্বাচন হয়েছে দেশে আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়ে, সুতরাং আওয়ামী লীগ সারা বছর ক্ষমতা থাকবে। আমি শেষ করি, আপনি ডিস্টার্ব করবেন না। এক সেকেন্ড 20 সেকেন্ড বলতেন। জাতীয় পার্টি, বাম মোর্চা সবাই আসুক, আমি সেই আশা। যতবার ইলেকশন হয়েছে ততবারই আমরা ভোট দিই। শেষ করেন। কিভাবে আজকে যদি প্রধান বিচারপতির কথা বলেন, দেখবেন যে জিয়াউর রহমান যে নির্বাচন করেছে সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। নির্বাচনের কথাও কিন্তু আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল। শুভরাত্রি।